আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমার ফ্রেন্ডস ও ফলোয়ারদেরকে আজকে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে চাচ্ছি। সেটা এপ্রিল প্রুনিং নিয়ে। এপ্রিল প্রুনিং মানে আপনার আফটার হারভেস্টিং আপনার আঙ্গুর গাছে কীভাবে আপনারা শেপ দিবেন, কীরকম প্রুনিং হওয়া উচিত, সেই অনুযায়ী আমি একটা ভিডিও তৈরি করবো বলছিলাম। তো ঈদের এই ছুটির আজকে শেষ দিন আমি এটাকে কাজে লাগাতে চাই। আজকে জুন মাসের 11 তারিখ। আমি জুন মাসের 5 তারিখে এসে আঙ্গুর গাছকে কিছু ছাঁটাই করেছিলাম, যার জন্য সুবিধায় আপনাদেরকে আমি দেখানোর সুযোগ। কিছু ভিডিওটা আর একদম শেষ পর্যন্ত দেখলে আপনারা আঙ্গুর গাছ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। ভিডিওটা কেন করলাম, আমি এটার সলিউশনটা কী, প্রবলেমগুলো কী ফেস করছি। আমি গত 3-4 বছর ধরে আঙ্গুর গাছ নিয়ে কাজ করতে 2021 থেকে মূলত আঙ্গুর নিয়ে কাজ শুরু করছি। আমি আমার প্রথম যে সাকসেস 2022 সালের বাইকুনুর, বাংলাদেশের রুহুল আমিন ভাই এবং আমার বাইকুনুরে ফলন শুরু হয়। সেই বাইকুনুর গাছটা দিয়ে আমি মূলত প্রবলেম দিয়ে শুরু করে ওর বেস্ট সলিউশনটা আমি আপনাদেরকে দেখাতে চাই, শেয়ার করতে চাই। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। এটা আমার প্রথম বাইকুনুর গাছ ছিল, যেটা রুহুল আমিন ভাই থেকে নেওয়া 2021 সালে। 22 সালে এটা আমরা সফল হই, 23-এ সফল হই, তারপরে 24 আর 25 এটা থেকে কোনো ফলন আসেনি। এরকম আমি আর কয়েকটা গাছ দেখাবো আপনাদের, যেগুলোকে আমি প্রবলেম হিসেবে নিয়েছি। আপনারা এই প্রবলেমগুলো ফেস করছেন। এই প্রবলেম থেকে উত্তরণের জন্য কীভাবে এপ্রিল প্রুনিং করতে হয়, এপ্রিল কাটটা কীরকম হয়, কাটটা কীরকম হয় সেটা দেখাবো, এবং আঙুর গাছের শেপটা কীরকম হয় সেটা আমি তুলে ধরবো। দেখেন, প্রথম ফলনের পর আমরা যখন এ থেকে হাইড্রোজেন সায়ানামাইড মানে ডরমিক্স ইউজ করে আমরা ফলন নেই গাছ থেকে, তখন গাছগুলোর বার্ডগুলা পরবর্তীতে কেমন হয়ে যায়। এখান থেকে পরবর্তী 2 বছর কোনো পুষে আসেনি। গাছটা কতটুকু লম্বা হয়ে যায় দেখেন। লম্বা হয়ে শেষে গিয়ে আপনার এই বছর 25 সালে দেখেন আপনার গাছের যে বদল, যে সাইজটা এতটুকু আসছে এবং আরও কতটুকু বড় হচ্ছে। আরও বড় হইতে আমি এখান থেকে এই জুন মাসের 5 তারিখে আমি এগুলা কেটে কিছু ছোটো রাখছি। গাছ কিন্তু আরও বড় হইতে চাইতেছে। গেল একটা। নাম্বার 2, আপনার দেখেন এখানে আমার একটা অ্যাঞ্জেলিকা আছে। এটাও আমার 23 সালে প্রথম ফলন আসে, 24-এ ফলন আসে। এটাকে আমি কেটে ছোট রাখছি, এটা আরও বড় হইতে যাচ্ছে। কিন্তু বার্ডগুলো কিন্তু আপনার আমার যেখান থেকে বার্ড ফুটার কথা সেখানে না ফুটে গাছের অগ্রভাগ থেকে বার্ড ফুটছে। এই গাছটার শেষ দিক দিয়ে যদি আপনারা যান, তাহলে এটারও সেম জিনিস, যেটা বার্ড না ফুটে অগ্রভাগ দিয়ে বার্ড ফুটছে। এটা জুন মাসের 5 তারিখে আমি আবার আফটার হারভেস্টিং প্রুনিং করছি। এটা আমার দাবুস্কি পিঙ্ক, 2024 সালে লাগানো একটা গাছ। এটাতে এখনও পর্যন্ত ফলন আসেনি। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কতটুকু লম্বা হয়েছে দেখেন। আমি এখন এটাতে ফলন নিইনি, আপনাদেরকে দেখাবো। এই গাছটাকে আমি খুব বেশি প্রুনিং করি নাই। জুন মাসের 5 তারিখে কিছু ছাঁটাই করে আমি ছোটো রাখছি। তার আগেও কিছু আমি নিয়মিত ছাঁটাই করেছি, কিন্তু গাছ কতটুকু বড় হয়ে যাচ্ছে। যখন আপনারা হাইড্রোজেন সায়ানামাইড ইউজ করেন বা তারপরে জিব্রেলিক অ্যাসিড স্প্রে করেন, তখন গাছের সাইজ এরকম লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গেলে আপনারা গাছটাকে কীভাবে ছোটো রাখবেন, শর্ট রাখবেন, সেই চিন্তায় সবাই মগ্ন থাকেন। পরবর্তী বছর এই গাছ থেকে আর কোনো ফলন পান না। আপনারা নতুন বাগান করেন, বাগানে নতুন কাটিংয়ের চারা লাগান, নতুন বাগান থেকে অনেক বাম্পার ফলন নেন, দর্শকদেরকে দেখান, চারা ক্রেতাদেরকে দেখান যে আপনার গাছ বাগানে কত বেশি ফলন আসতেছে। সেটা দেখে আপনারা চারা বিক্রি করেন। অ্যাকচুয়ালি এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো একই গাছ থেকে বছরের পর বছর কীভাবে প্রচুর ফলন নেওয়া যায়, বাম্পার ফলন নেওয়া যায়, সেটা হলো আমাদের মূলত উদ্দেশ্য। এটা হলো আমার বেলাদের সিডলেস, 2024 সাল এবং 2025 সালের বাম্পার ফলন হয়েছে। 24 সালের ফলনের ভিডিও আছে প্রচুর। আমি 25 সালের ফলনের ভিডিও আমি দিতে পারিনি, তাও আমি কিছু ফল রেখে ছবি রাখছিলাম, সব পারি নাই, ছুটি ছাটার বিভিন্ন প্রবলেম ছিল। এই গাছটাকে আমি মোটামুটি একটা শেপে রাখতে পারছি, কারণ আমি
যখন এই গাছগুলো নিয়ে কাজ শুরু করি তখন আমি বিষয়ে মোটামুটি অভিজ্ঞ হয়ে যাই। তো এটাকে আমি আবার নেক্সট অক্টোবরে চমৎকার একটা শেপ দিতে পারবো বলে আশা করছি। ভিডিওর এই পর্যায়ে আমি এই প্রবলেম সলিউশনের জন্য গাছকে এইভাবে শেপ দিয়েছি, আপনি দেখেন। এটা আমার একটা কোট ভ্যারাইটির একটা গাছ। আমি গাছগুলোকে এতটুকু পর্যন্ত শেপে আপনার দেখেন, এখানে 10 থেকে 12টার মতন পাতা আছে প্রত্যেকটা ডালে। আমি এরকম একটা শেপে রাখছি গাছগুলোকে। এগুলো আমি আগে থেকেই শুরু করছি। তো তারপর আমি এখান থেকে জুন মাসের 5 তারিখে যখন কাট দিলাম তখন রেজাল্ট আলটিমেট কী হলো। প্রত্যেকটা ডালকে যখন জুন মাসের 5 তারিখে আমি কাট দিলাম তখন কিছু কিছু ডাল কিন্তু ফেটে গেছে। এটি কিন্তু ফলন চলে আসছে, দেখেন ফুল চলে আসছে। এই যে ফুল চলে আসছে, এটার আসলে আলটিমেট গোল কি, এখানে 12টার মতন বার্ড আছে। 12টা বার্ডের মধ্যে প্রায় 7টা বার্ডই ফুটে গেছে, 5টা বার্ড ফুটা বাকি আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যেটা আমার আলফা জাতের যে আঙ্গুরটা গাছটা, এটা আমার 2024 সালে বালু ফলন আসছিল। তো 25 এবার আবার কোনো ফলন আসেনি। এই গাছটা সেম মানে আপনার হরমোন থেরাপির কারণে নিচ পর্যন্ত কোনো ইয়ে হয়নি। কিন্তু এবার আমি যখন নাকি এটাকে এই জুন মাসের 5 তারিখে কিছু আগা কর্তন করে দিলাম, দেখেন মানে ডালের আগা কেটে দিলাম, তখন এটার বাটটা এমনভাবে সুন্দরভাবে ফুটে গেছে। কিন্তু এটা কিন্তু একটা বয়েরও কারণ, আবার এটা আসারও কারণ হলো এটা যদি আমি এপ্রিল মাসের 1 এপ্রিল আমি এই কাঠটা দিতাম তাহলে আমার এই ডালগুলো এত সুন্দর হইতো যে পরবর্তীতে অক্টোবরে বা আমার জানুয়ারির দিকে আমি প্রুনিংয়ে পরবর্তীতে ভালো বাম্পার ফলন পেতাম। কিন্তু আমি যখন নাকি জুনে এখন এই কাটিংটা দিলাম যে গাছটাকে শেপ নিব আফটার হারভেস্ট প্রুনিং, যেটা আমরা বলি, আমরা সাধারণত আমাদের দেশে অনেকে দেখি করতেছি, তাহলে এখান থেকে প্রচুর ফুল চলে আসছে। এখন ফুল চলে আসছে প্রতিটা পাটে পাটে। তো এখন যদি এই ফুল চলে আসে, এই ফুল যদি আমি রাখি বা আমি যদি চেষ্টা করি যে এই গাছটাকে আমি সুন্দর শেপ দেবো, এটা কোনো সম্ভব না। কারণ গাছে ফুল থাকবে বা আমি ফুল ভেঙে দিলাম, শেপ দিলাম, এই শেপ দিয়ে 6 মাস পরে আমি গাছটাকে সুন্দর একটা শেপে নিয়ে যাব, এটা কখনোই সম্ভব না। তাহলে আমাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। এই প্রবলেমগুলো থেকে উত্তরণের জন্য আমাদের কিছু করণীয় আছে। করণীয়টা হলো কখনোই আফটার হারভেস্টিং প্রুনিং হিসেবে জুন মাসকে বা মে মাসকে বেছে নেওয়া যাবে না। অবশ্যই সর্বশেষ দিকে এপ্রিল মাসের 1 এপ্রিলকে বেছে নিতে হবে। এটা হলো আমার মতামত। এবং এটার জন্য আমি কিছু উদাহরণ আপনাদেরকে সামনে দেখাবো। উদাহরণগুলো আমি দেখাচ্ছি। এইরকম আমি যখন আপনার প্রুনিং করলাম, আফটার হারভেস্টিং প্রুনিংয়ের পরে যখন দেখলাম কোনো গাছ শেপ বেসাইজ হয়ে গেছে, তখন আমি কিছু রিকাট করলাম। রিকাট করার পর গাছগুলো আমাদের এরকম শেপে আসছে। এটা আমার আপনার দাঁড়িনা, আমি বেলাদের সিডলেসকে রিকাট করলাম। রিকাট করার পর আমার এই গাছে প্রচুর ফুল চলে আসছে, দেখেন। তো এই ফুল চলে আসার কারণে এই রিকাটে এটা গাছটাকে সুন্দর শেপ দেওয়া সম্ভব, যেহেতু আমি রিকাট দিয়ে আবার নতুন করে শুরু করেছি। তো এরকম গাছ যদি লম্বা হয়ে যায় তাহলে তো অবশ্যই আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। এটা বাইকোনোর, এটাকে আমি রিকাট করছি, দেখেন। রিকাট করার ফলে প্রচুর পাতা এবং ফুল ছেড়ে দিছে। তো ফুল ছেড়ে দেওয়ার কারণে আমি এটা থেকে একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারবো যে আসলে কোন ডালগুলো, দেখেন প্রচুর আপনার বার্ড ফুটছে। তো এই বার্ডগুলো আমি আপনারা রাখবো না, এগুলো আপনার ভেঙে দেবো। এই বার্ডগুলোর এখন দরকারই নাই, কারণ আমি এই পর্যন্ত যে কোনো বার্ড রাখতে চাই না। এভাবে আপনারা বার্ড ভেঙে দিবেন, ওপর থেকে তারপর সিদ্ধান্ত নেব কোনটা ফেল এবং কোনটা রাখবো। এখন আমি মূলত আপনাদেরকে দেখাইতে চাই যে আফটার হারভেস্ট প্রুনিংয়ের পরে আমার গাছগুলো এরকম শেপে থাকতো। এই গাছটাতে এখনও পর্যন্ত কোনো হারভেস্টিং করিনি আমি বা কোনো ফলন নেইনি। এটা কারাটে ভ্যারাইটি। একটা জুন মাসের পরে এই পর্যন্ত, আজকে জুন মাসের 11 তারিখ, 14 তারিখ, এই 14 তারিখে গাছের শেপটা এরকম হওয়া উচিত ছিল। ক্যারাটে ভ্যারাইটি সর্বোচ্চ এতটুকু বড় হওয়া উচিত ছিল গাছটা। এটা আমার সুলতানা ভ্যারাইটির, দেখেন। আমার জুনের এই মানে ফলন নেওয়ার পর, হারভেস্টিংয়ের পর এই সুলতানা হলো আমার একটা পারফেক্ট শেপে আছে। ডালগুলো দেখুন কতটুকু পর্যন্ত, এর বেশি বড় হয় নাই, বড় করতে দিইনি আমি, এটাকে সুন্দর করে শেপে রাখছি। মানে আসলে রহস্যটা হলো যে গাছগুলোকে আপনার হারভেস্টিংয়ের পরে একটা শেপ দিতে চান, সেই গাছগুলোর পাতাতে সবুজ পাতা থাকতে হবে। ডালে অগ্রভাগে সবুজ পাতা থাকতে হবে। অগ্রভাগে সবুজ পাতা থাকলে হবে কি, এই যে বার্ডগুলো আছে সেই বার্ডগুলো ফাটবে না।
এই বাটগুলো যদি না ফাটে তাহলে আপনি কি এপ্রিল অক্টোবরে বলেন অথবা ডিসেম্বরে, নভেম্বরে বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যখন আপনি প্রুনিং করবেন তখন আপনি এইখান থেকে এই বাটগুলো ফেটে ফলন পাবেন। আর যদি আপনার গাছে পাতা না থাকে, আমি প্রিভিয়াস কিছু ভিডিওগুলো দেখালাম যেগুলো গাছের পাতা, সবুজ পাতার পরিমাণ কম ছিল, সেগুলো কিন্তু ফেটে গেছে। আমার এটা লোরাস জাতের যে গাছগুলো আছে সেগুলার পাতা বাটগুলো একটু ফাটে নাই এবং সুন্দর আছে। এগুলা ভবিষ্যতে আপনার অক্টোবর মাসে বা জানুয়ারি, ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে যদি আমি প্রুনিং করি তাহলে আমার এই গাছগুলোতে ফলন আসবে ইনশাল্লাহ। সেম একই বিষয়, এটা বেলোদের সিডলেসের আমার যে ডালপালাগুলো আমি যেভাবে কন্ট্রোল করতে পারছি, গাছগুলা মূলত আসলে এরকম হওয়া উচিত যে বাটগুলো এরকম সুন্দর থাকবে, কিছু কিছু সবুজ পাতা থাকবে, কিছু কিছু পাতা আপনার বয়স্ক হবে, আস্তে আস্তে কিছু ঝরবে, কিন্তু কোনো গাছের পাতাই দ্রুত একসাথে ঝরে যাবে না। এবং ডালগুলোকে আমি যখন যে ছোটো রাখছি আস্তে আস্তে কেটে, অগ্রভাগটা কেটে ছোটো রাখবো এরকম করে, কিন্তু অবশ্যই এই বাটগুলা যেন না ফাটে এই জন্য সবুজ পাতাগুলা গাছে থাকবে, গাছের মধ্যে খাবারও থাকবে, পর্যাপ্ত নাইট্রোজেন ফসফরাসও থাকবে, পটাশিয়ামও থাকবে, কিন্তু বেশি পরিমাণ নাইট্রোজেন থাকবে না। যদি বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে তাহলে এই যে এটার মতন বাট ফেটে যাবে, বাট ফেটে গিয়ে কিছু ফুল আসবে, কিছু ফুল আসবে না। এবং আলফার মতন যদি আবার পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, গাছের গোড়ায় খাবার পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, তাহলে সব গাছে ফুল চলে আসবে। তো এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। মানে আপনি যদি এপ্রিল মাসে প্রুনিং না করে মে বা জুন মাসে যদি গাছকে শেপ দেওয়ার জন্য প্রুনিং করতে চান তাহলে আপনি এই প্রবলেমগুলো ফেস করতে হবে। এই প্রবলেম যদি আপনি সৃষ্টি করে ফেলেন তাহলে আপনি কখনো পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আপনি প্রুনিংয়ে যে ফল পাবেন এটা নিশ্চয়তা নেই, নিশ্চয়তা খুব কম। তা আমি আপনাদেরকে এখন আমার স্পাইস ভ্যারাইটির একটা গাছ চলে এসেছি, যেটা আমি 1 এপ্রিলে আমি প্রুনিং করছিলাম। 1 এপ্রিলে প্রুনিং করার কারণে আপনার এইখান থেকে আমি রিকাট করে 1 এপ্রিলে প্রুনিং করি। প্রুনিং করার ফলে আমার গাছটা কী একটা শেপে আছে দেখেন, এই যে এখান থেকে আমি রিকাট করছিলাম, গাছটা উপর দিয়ে বার্ড ব্রেকিং হয় নাই। আমি 1 ফেব্রুয়ারিতে প্রুনিং করে বার্ড ব্রেকিং না হওয়ার পরে আবার 1 এপ্রিলে প্রুনিং করে আমি সাইডোজেন সায়ানামাইড ইউজ করার ফলে আজকে জুন মাসের 11 তারিখ, তাহলে 1 এপ্রিল মাসগুলো এপ্রিল, মে, জুন 2 মাস 11 দিনে আমার এই যে একটা শেপ আসছে, এই শেপটা দিয়ে আমি চাইলে আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ভিতরে আমি ভালো একটা ফলনশীল একটা গাছে পরিণত করতে পারবো। এটাকে কীভাবে আমি এটা আপনাদেরকে উদাহরণ হিসেবে ভিডিও শেষ দিকে আমি এই গাছটাকে আমি রাখছি, এটা আমি শেপ দিয়েছি এইভাবে। আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ অযাচিতভাবে হাইড্রোজেন সায়ানামাইড ইউজ করিনি, তারপরে জিবরেলিক অ্যাসিড ইউজ করিনি। না করার ফলে দেখেন আমি পরিমিত মাত্রায় করেছি। আমার এখান থেকে যখন আমি পরবর্তীতে প্রুনিং করব আমার এইখান থেকে পাট ফাটবে, এটা ফাটবে, এটা ফাটবে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এর পরবর্তীতে আবার এই দিক দিয়ে দেখেন আপনার আমার আরও 8-10টা হবে, এখান দিয়ে আরও 10টা হবে, এখান দিয়ে 8-10টা হবে, প্রত্যেকটা গাছে 7টা, প্রত্যেকটা 7টা 8টা করে, প্রত্যেকটা 7টা 8টা করে আমার এখান দিয়ে বাট থাকবে। এই যে গাছটা, এই গাছটাকে আমি 1 এপ্রিল প্রুনিংয়ের করার কারণে এই গাছটাকে আমি এত সুন্দর একটা শেপ দিতে পারছি। সে মূলত আঙ্গুর গাছের শেপ এরকম হবে। তারপর আবার দেখেন যে আমি জুন মাসে একটু গাছটাকে ছোটো রাখার জন্য জুনের 5 তারিখে যখন আমি করি তখন প্রুনিং করা হালকা কাটা ছাটাই করলে এখান থেকে কিন্তু ফুল চলে আসছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আমি কতটুকু কাটাই ছাটাই করবো, একদম গাছটাকে কীভাবে ছোটো রাখবো, এই যে বড় যেন না হয়, এই জন্য নিয়মিত 7 দিন 15 দিন পর পর গাছের আগা পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং করবো গাছের আগাকে, যতক্ষণ পারি ততক্ষণই শুধু পিঞ্চিংয়ের উপর রাখবো, এভাবে পিঞ্চিং করতে থাকবো। তো এই ছিল আসলে মূলত দেখানোর জন্য। তো এভাবে যদি আমরা পিঞ্চিংয়ের উপর রাখি, দেখেন এই ডালটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আমাকে আরও আগেই পিঞ্চিং করা উচিত ছিল। আমি এটাকে আরও আগে পিঞ্চিং করতে পারিনি, যেহেতু আমি মোটামুটি এখনই পিঞ্চিং করে দিচ্ছি। এখান থেকে আমি কেটে দেবো। পিঞ্চিং করা উচিত ছিল, এবার আপনারা গাছকে পিঞ্চিং করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওতে কমেন্টস করেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কেন পিঞ্চিং করবেন, কীভাবে ছাঁটাই কাটাই করবেন, কী পরিচর্যা করবেন। আর সবচেয়ে মনে রাখবেন, গাছ এখন যেই সময়টা আছে অ্যানথ্রাকনোজ হওয়ার জন্য মানে উপযুক্ত সময় ডাউনি মিলভিউ এবং পাউডারি মিলভিউ রোগ আক্রান্ত হবে। তো এগুলো থেকে পরিত্রাণের জন্য
আপনারা মেডিসিন স্প্রে করবেন নিয়মিত। ম্যানকোজেব স্প্রে করলে আপনাদের অ্যানথ্রাকনোজ হবে না। আর যদি ম্যানকোজেবের সাথে আপনার 1 গ্রাম হারে সালফার দেন তাহলে আপনার মিলভিউ এবং ডাউনি মিলভিউ আক্রান্ত করতেও পারবে না। সাথে যদি 1/2 ml হারে ইমিডাক্লোপিড স্প্রে করেন তাহলে গাছের পাতা কুঁচকে যাওয়া এবং মাকড় চূষক পোকা আছে ওগুলো আপনাকে আক্রান্ত করতে পারবে না। এই 3টা জিনিস আপনারা নিয়মিত 15 দিন পর পর অবশ্যই স্প্রে করবেন। আর যদি ঘন ঘন বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তাহলে অবশ্যই 7 দিন পরে স্প্রে করবেন। আর যদি খুবই রৌদ্র তাপমাত্রা উজ্জ্বল থাকে তাহলে অবশ্যই খুব ভোরে অথবা সন্ধ্যার পরে স্প্রে করবেন এবং মাসে একবার করলে তখন চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।